আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের স্বাগতম। তোমাদের সামনে আছে আমি মোহাম্মদ জাকির হোসেন, সহকারী শিক্ষক, বাংলা বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সামনে আলোচনা করে আসছি। সে ধারাবাহিকতায় আজকেও একটি ক্লাস উপস্থাপন করব। যদিও আমি এই বিষয়ের উপরে 2 থেকে 3টি ক্লাস নিয়েছি, একটি লাইভ ক্লাস নিয়েছি, ভিডিও ক্লাস নিয়েছি। আজকেও একটি ভিডিও ক্লাসের মাধ্যমে এই অধ্যায়টার আজকে ইতি টানব বলে মনে করছি। সুপ্রিয় বন্ধুরা, তোমরা ভিডিও ক্লাস এবং লাইভ ক্লাসে দেখেছো একটি বিষয় নিয়ে আমি যেটা কথা বলেছি, একটি প্রবন্ধ নিয়ে। প্রবন্ধটার নাম কি বলতে পারছো? মনে পড়ছে? হ্যাঁ, সেটি হচ্ছে বাংলা ভাষার জন্মকথা, হুমায়ুন আজাদ। এই হুমায়ুন আজাদের বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধটা নিয়ে আমি লাইভ ক্লাসের মাধ্যমে ব্যাপক কথা বলেছি। তোমাদের কাছ থেকে আমি হোমওয়ার্ক নিয়েছি, তোমরা অনেক সুন্দর করে হোমওয়ার্কগুলো জমা দিয়েছো, তোমরা প্রশ্নগুলোর উত্তর পেরেছো, এজন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসে আমি বলেছিলাম আমি একটি ভিডিও ক্লাস নেব, সেখানে তোমাদের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলবো। সুপ্রিয় বন্ধুরা, আজকে আমার আলোচ্য বিষয় হবে সৃজনশীল প্রশ্ন। তো সৃজনশীল প্রশ্ন ভালো করতে হবে, কেমনে ভালো করব আমরা, এই বিষয়টা আমি বারবার বলেছি তোমাদের যে কোনো একটি বিষয় যখন আমরা পড়ব তখন সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ টপিক থাকে, আমরা ওই টপিকটুকু আগে আইডেন্টিফাই করে নেব। তারপরে দেখব যে এই টপিকের উপর ভিত্তি করেই তোমার উদ্দীপক এসেছে সৃজনশীল প্রশ্নে। যদি তুমি এটা ধরতে পারো, তোমার সৃজনশীলটা ভালো হবে। এবং আরও বলেছি যে একটি অধ্যায় থেকে তোমরা 10টা থেকে 8টা থেকে 10টা সৃজনশীল শুধুমাত্র পড়ে যাবা, রিডিং পড়ে যাবা। পড়তে পড়তে একটা অভিজ্ঞতা হয়ে যাবে এবং ওই অভিজ্ঞতার আলোকে যে কোনো সৃজনশীল তুমি লিখতে পারবা। এইভাবে তোমরা কথা অনুযায়ী কাজ করো, ইনশাল্লাহ তোমরা বাংলা পরীক্ষায় অনেক অনেক ভালো করতে পারবে, নম্বর পাবে। তো সাহিত্য এমন একটি জিনিস যেটা আমাদের মনকে উদার করে, প্রশস্ত করে। আর এই সাহিত্যগুলো পাঠের অভ্যস্ত এখন থেকেই হতে হবে। আমরা যদি নবম শ্রেণীতে উঠি দেখব যে সেখানে আরও তত্ত্ব সম্পৃক্ত কিছু সাহিত্য পাবো। এখন জাস্ট কিছু নর্মাল বিষয় নিয়েই কথা বলছে। নবম দশম শ্রেণীতে বা ইন্টারমিডিয়েট বা তারও পরে যখন আমরা বাংলা নিয়ে পড়ব তখন দেখব সেখানে অনেক গভীরের কিছু কথাগুলো। আমরা যদি এই বিষয়গুলো নিয়ে এখন না বুঝি তখন আমাদের অনেক অসুবিধা হবে। এই জন্য কোনো অবহেলা নয়, কোনো সময় নষ্ট নয়। বাসায় বসে আছি আমরা অনেক সময়, এখন শুধু ফোন নিয়ে সময় নষ্ট করব না। পড়াশোনার মাধ্যমে আমার সময়টাকে আমি ভাগ করে নেব। আমার জীবনের, আমার সারা দিনের পরিকল্পনা আমি করব। সেই পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ করব। তাহলে আমাদের জীবনটা সুন্দরভাবে গড়ে উঠবে। সুপ্রিয় বন্ধুরা, আমাদের ছাত্র জীবনের বা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক, আমাদের সত্য কথা বলতে হবে। আমাদের চরিত্রের বিষয়টাই সত্য কথা বলবা সব সময়, তাহলে তুমি তোমার জীবনটাকে অন্যদের তুলনায় একটু হলেও ভালোভাবে লিড দিতে পারবা। তো আমরা মূল বিষয়ে চলে আসি। আমরা বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধ থেকে আমরা একটা সৃজনশীল নিয়ে কথা বলছি। তো বাংলা ভাষার জন্মকথা কি বিষয়ক আলোচনা আমরা একটু যদি দেখি, যে এখানে মূলত বাংলা ভাষাটা কিভাবে জন্ম নিল এই বিষয়টাই উপস্থাপন করা হয়েছে। এখানে বিভিন্নভাবে গবেষকরা গবেষণা করে যে বিষয়টা উপস্থাপন করেছেন, এই গবেষণালব্ধ জ্ঞানটা আমরা আজকে অর্জন করেছি ইতিমধ্যে। তো আমি একটি সৃজনশীলের মাধ্যমে কথা বলার চেষ্টা করি। একটা উদ্দীপক আমি আগে পড়ি, দেখো তোমরা মনোযোগ দিয়ে বোর্ডটা। অষ্টম শ্রেণীর বাংলা ক্লাসে শিক্ষক বললেন, সংস্কৃত ভাষা থেকেই বাংলা ভাষার উৎপত্তি ঘটেনি,
কিছু সংস্কৃত শব্দ বাংলা ভাষা ব্যবহার হলেও প্রকৃতপক্ষে এ ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়নি। তার অনেক কারণ আছে। সংস্কৃত হলো মৃত ভাষা। সাধারণ মানুষ কথা বলতো বিভিন্ন রকমের প্রাকৃত ভাষায়। প্রাকৃতের পরিবর্তিত রূপ অপভ্রংশ। এই অপভ্রংশ থেকেই বিভিন্ন ভাষার মতোই বাংলা ভাষার জন্ম হয়েছে। ভাষার পণ্ডিতগণ তাই প্রমাণ করেছেন। দেখো, একটি আমাদের পাঠ রিলেটেড একটি উদ্দীপকে অষ্টম শ্রেণীর পাঠদানকালে শিক্ষক বলেছে যে সংস্কৃত থেকে নয়, বাংলা ভাষাটার জন্ম হয়েছে প্রাকৃত ভাষা থেকে। সংস্কৃতটা হচ্ছে একটা মৃত ভাষা। এই বিষয়টা বিভিন্ন ভাষা বিজ্ঞানী, ভাষা পণ্ডিতরা সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। এখন আমরা বিভিন্ন প্রশ্ন নিয়ে কথা বলি। প্রশ্ন হচ্ছে, আমরা প্রথমে জ্ঞানমূলকের প্রশ্ন, ক নম্বর প্রশ্ন। দেখো, ক নম্বরে জ্ঞানমূলকের প্রশ্ন 1 নম্বরের প্রশ্ন, সেখানে এক কথাই আমাদের উত্তর দিতে হয়, তাই নয়? হ্যাঁ। তো ক নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, পৃথিবীর আদি ভাষাগোষ্ঠীর নাম কি? এইটা আমি ক্লাসে অসংখ্যবার বলেছিলাম, তোমরা হোমওয়ার্কেও অনেকেই লিখেছো। তবে এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর জ্ঞানমূলক প্রশ্ন তো লিখতে হয় আমাদের এক শব্দে অথবা এক বাক্যে। তোমরা যদি এখানে কেউ বলো পৃথিবীর আদি ভাষাগোষ্ঠীর নাম ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী, ওকে, নো প্রবলেম, হয়ে যাবে। আবার যদি কেউ মনে করো শুধুমাত্র আমি লিখবো ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী, ওকে, তাও কোনো সমস্যা নেই। সুতরাং ক নম্বরের উত্তরটা হবে মূল উত্তরটুকু শুধু দেখবে। এটা তুমি এক বাক্যে লিখলা না এক কথায় লিখলা সেটা বড় বিষয় নয়, শুধু মূল উত্তরটুকু থাকলেই হবে। 1 নম্বরের প্রশ্ন থাকবে। তবে খ নম্বরে যেটা থাকে অনুধাবনমূলক, এখানে একটু পার্থক্য রয়েছে। তোমরা এই অংশে এই প্রশ্ন লিখতে গিয়ে একটু ভুল করে ফেলো। তোমরা অনেক সময় 2 প্যারায় না করে একটা প্যারায় করো। কারণ আমি বারবার বলেছি অনুধাবনমূলক প্রশ্ন লিখতে হবে তোমাকে 2টা প্যারায়। 2টা প্যারা কি প্যারা হবে সেটাও আমি বলেছি। একটা হবে জ্ঞানমূলকের প্যারা, একটা হবে ব্যাখ্যামূলকের প্যারা বা অনুধাবনমূলকের প্যারা। তো প্রথমেই মূল উত্তরটা দিয়ে দিতে হবে, তারপরে এসে ব্যাখ্যা করতে হবে। যেমন আমি একটা প্রশ্ন দিই, এখানে বলেছে দেখো কিভাবে একটি ভাষার জন্ম হয়। প্রশ্ন দেখো, কিভাবে একটি ভাষার জন্ম হয়। আমরা বলেছি 2টো প্যারা, তাহলে প্রথমে কি লিখব? বিভিন্ন পরিবর্তনের ধারাবাহিকতায় একটি নতুন ভাষার জন্ম হয়। এরপরে তুমি ব্যাখ্যা করে দাও যে ভাষার ধর্মই বদলে যাওয়া, পরিবর্তন গতিশীল, নদীর স্রোতের মতো পরিবর্তন হয়, শব্দের বদল ঘটে, সেই সঙ্গে শব্দের অর্থের যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের এই মুখের কথাগুলোর, শব্দেরগুলোর পরিবর্তন ঘটে। আর এই পরিবর্তনের বা 1000 বছরের এই পরিবর্তনের ধারাবাহিকতাই একটি নতুন ভাষার জন্ম হয়। দেখো, প্রশ্ন কিন্তু খুব সহজ, খুব সংক্ষেপী। তুমি যদি একটু নিয়ম করে লিখতে পারো 2টা মার্কস পেয়ে যাওয়া। আর যদি ওই নিয়ে বিনিয়ে এক কথা বারবার লিখছো, অনেক বড় করছো, না, দরকার নাই। আমার বড় করার তো দরকার নাই, আমার সঠিক অংশটুকু দরকার। সুতরাং এই দিকটা বিবেচনা রেখে প্রশ্নের উত্তরগুলো করবা তোমরা, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা ভালো নম্বর পাবা। সুপ্রিয় বন্ধুরা, আমরা একটি সৃজনশীল আলোচনা করছি বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধ থেকে। তো আমরা গ নম্বর প্রশ্ন দেখি। গ নম্বর প্রশ্নে মূলত 3টা প্যারায় সম্পন্ন করতে হয়, কেননা গ নম্বর প্রশ্ন 3 নম্বরেও থাকবে এবং 3টা প্যারা রয়েছে। যেমন আমি একটি প্রশ্ন দিয়েই আলোচনা করি। বলেছে সংস্কৃতকে মৃত ভাষা বলার কারণ বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো। সংস্কৃতকে মৃত ভাষা বলার কারণ, তাহলে আমরা প্রথমে লিখতে পারি যে সংস্কৃত ভাষা এখন আর বাংলা ভাষা বা কোনো ভাষায় ব্যবহার হয় না বলেই তাকে মৃত ভাষা বলা হয়েছে। মৃত ভাষা মানে কি? যে ভাষাটা মানুষ এখন ব্যবহার করছে না। আমরা কি কেউ এখন সংস্কৃতের কথা বলি? না। সুতরাং সংস্কৃত এখন মারা গেছে আমাদের কাছ থেকে। এই জন্য যে বাংলা ভাষার বা আমরা সংস্কৃত ভাষাকে এখন আর কেউ ব্যবহার করি না বলেই সংস্কৃতকে মৃত ভাষা বলা হয়েছে। এখন কেন মৃত ভাষা হয়ে গেল, কেন ব্যবহার করি না, আমরা এই বিষয়টা আসবো। আমরা দেখেছি যে বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধিক
বলেছেন সংস্কৃতের বিভিন্নভাবে বা সংস্কৃতের বেশ কিছু শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে। এই জন্য একদল লোক মনে করে সংস্কৃত হচ্ছে বাংলা ভাষার জননী, অর্থাৎ সংস্কৃত থেকেই বাংলা ভাষাটার সৃষ্টি, জন্ম। কিন্তু না, সংস্কৃত থেকে না। জর্জ আব্রাহাম গেয়ারসন সর্বপ্রথম বলেছেন যে সংস্কৃত থেকে নয়, সংস্কৃত সেই সময়কার মানুষের, উঁচু শ্রেণীর মানুষের লিখিত ভাষা ছিল, সেটা মৌখিক ভাষা ছিল না। মৌখিক ভাষা ছিল কোনটা? প্রাকৃত ভাষা। সুতরাং এই প্রাকৃত ভাষা থেকেই বাংলা ভাষার জন্ম হয়েছে। সংস্কৃত ছিল সেই সময় উঁচু শ্রেণীর মানুষের শুধুমাত্র লিখার ভাষা। তো এই ভাষাটা দুর্বোধ্য হয়ে ওঠে মানুষের কাছে। আস্তে আস্তে আমরা ঋগ্বেদের যে শ্লোকগুলো পাই সেখানে কিছু সংস্কৃত ভাষা রয়েছে, সেই ভাষাগুলো মানুষ মুখস্থ করত পবিত্র বলে, কিন্তু সেটা মানুষের কাছে দুর্বোধ্য, অনেক কঠিন মনে হয়েছে। যার ফলে তারা সংস্কৃত বাদ দিয়ে এই যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, যেটা আস্তে আস্তে যেটা প্রাকৃত ভাষা, অপভ্রংশের মাধ্যমে পরিবর্তন হতে হতে আমরা এখন বাংলায় কথা বলছি, আর ওই সংস্কৃতটা ওইখানেই থেকে গেছে। সংস্কৃত এখন আমরা কেউ কথা বলি না। সুতরাং আমরা বলতে পারি যে উদ্দীপকের শিক্ষকও তিনিও বলেছেন যে সংস্কৃত এখন আর কেউ কথা বলে না, এটা এখন মৃত ভাষা। এই ভাষায় বাংলা ভাষার উৎপত্তি নয়, উৎপত্তি হয়েছে প্রাকৃত ভাষা থেকে। তাহলে উদ্দীপক এবং বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধের মধ্যে আমরা মিল দেখতে পাচ্ছি। দেখো, দুই জায়গাতেই আমরা পাচ্ছি যে সংস্কৃত আর ব্যবহার হয় না, সুতরাং এইটা হচ্ছে মৃত ভাষা। অতএব আমরা বলতে পারি যে সংস্কৃত ভাষা এখন আমরা কেউ আর কথা বলার কাছে ব্যবহার করি না, বিধায় এইটা মৃত ভাষা হিসাবে আমাদের কাছে এখন পরিচিত। সুপ্রিয় বন্ধুরা, এইভাবে প্রশ্নটার উত্তর অত্যন্ত সহজভাবে নর্মালি তোমরা দিয়ে দিতে পারবা, তাহলেই তোমাদের মান কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে প্রশ্নের। এবারে আমরা ঘ নম্বর প্রশ্ন নিয়ে কথা বলি। দেখো, ঘ নম্বর প্রশ্নে বলেছে যে ভাষা পণ্ডিতগণ কিভাবে বাংলা ভাষার জন্ম ইতিহাস প্রমাণ করেছেন, উদ্দীপক এবং বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। ভাষা পণ্ডিতরা, যারা আমাদের বাংলা ভাষা বিষয়ক গবেষণা করেন, সেই পণ্ডিতরা কিভাবে প্রমাণ করলেন যে বাংলা ভাষার যে ইতিহাস, জন্মকথা কিভাবে প্রমাণ করলেন, এটা আমাদের এখন একটু ব্যাখ্যা করতে হবে, তাই না? এটাও অনেক সহজ একটি প্রশ্ন। আমরা এটাও 4টা প্যারার মাধ্যমে সম্পূর্ণ করব। প্রথম প্যারা থেকে শুরু করে 4র্থ প্যারায় তোমার নিজের বক্তব্যটা উপস্থাপন করবা, উপসংহার বা শেষে যে প্যারাটি থাকবে তোমার নিজের মন্তব্যটাকে সেখানে প্রাধান্য দিবা, তাহলে প্রশ্নটার মান অনেক সুন্দর হয়ে যাবে। এখানে আমরা দেখেছি যে ভাষা পণ্ডিতগণ খুব যৌক্তিক এবং সুস্পষ্টভাবে বাংলা ভাষার জন্মের ইতিহাসটা প্রমাণ করেছেন। তারা অত্যন্ত সুনিপুণভাবে, যুক্তিযুক্তভাবে, সুনির্দিষ্ট করে এই বাংলা ভাষার ইতিহাসগুলো রচনা করেছেন। আমরা দেখেছি উদ্দীপকের 8ম শ্রেণীর ক্লাসের শিক্ষক বলেছেন যে সংস্কৃত নয়, মূলত প্রাকৃত থেকেই বাংলা ভাষার জন্ম। এই সংস্কৃতটা হচ্ছে মানুষের, উঁচু শ্রেণীর মানুষের লিখার ভাষা ছিল, বর্তমানে এটা হচ্ছে মৃত ভাষা। আমরা বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধের মধ্যেও কিন্তু একই বিষয় দেখতে পাই। তিনি বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধে হুমায়ুন আজাদ তিনি বলেছেন যে অনেক গবেষকদের মতকে তিনি বিশ্লেষণ করেছেন। অনেক গবেষক বলেছেন যে সংস্কৃতের অনেক শব্দ যেহেতু বাংলা ভাষায়, সুতরাং বাংলা ভাষা হচ্ছে সংস্কৃত থেকে এসেছে, সংস্কৃত জননী আর বাংলা ভাষা হচ্ছে তার সন্তান, কন্যা সন্তান। কিন্তু আদৌ আমরা দেখি নাই যে সংস্কৃত ভাষাটা হচ্ছে বাংলা ভাষার জন্ম নয়। সংস্কৃত ভাষা সেই সময় ছিল উঁচু শ্রেণীর মানুষের লিখিত ভাষা, সেটা কথ্য ভাষা ছিল না। কথ্য ভাষাটা ছিল এই প্রাকৃত ভাষা, ঠিক আছে? সুতরাং সংস্কৃত থেকে নয়, প্রাকৃত থেকেই বাংলা ভাষার জন্ম। প্রাকৃত, জর্জ আব্রাহাম গিয়ারসন তিনি বলেছেন বিভিন্ন প্রাকৃত রয়েছে, বিভিন্ন প্রাকৃতের মধ্যে আমরা দেখতে পাবো যে মাগধী প্রাকৃত রয়েছে, গৌড়ী প্রাকৃত রয়েছে, অপভ্রংশ রয়েছে। প্রথম স্তর ভারতীয় আর্য ভাষা আমরা দেখেছি, প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে নব্য ভারতীয় আর্য ভাষা, তারপরে আস্তে আস্তে যে অপভ্রংশ মানে পরিবর্তন, এই পরিবর্তন হতে হতে বাংলা ভাষাটা কিন্তু আজকে আমাদের
এসেছে। তো এখানে আমরা দেখেছি ডক্টর সুনীতি কুমার তিনি বলেছেন যে এই প্রাকৃত থেকেই অর্থাৎ মাগধী প্রাকৃত থেকেই বাংলা ভাষার জন্ম। আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি আবার কিন্তু না বলছেন না, গৌড়ীয় প্রকৃতিতে গৌড়ীয় অপভ্রংশরা, গৌড়ীয় অপভ্রংশ থেকেই মূলত বাংলা ভাষার সৃষ্টি। দেখো বিভিন্ন পণ্ডিতগণ যুক্তিযুক্তভাবে উপস্থাপন করেছে। আমরা দেখেছি ইন্দো ইউরোপীয় ভাষা বংশের যেই কেন্তম এবং শতম, এই শতম থেকে যেই ভাষাগুলো এসেছে, যেই ভাষা বংশ থেকে আস্তে 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 এই ভাষা বংশগুলো এসেছে, আমরা সেই শখটাও দেখেছি। তো এইভাবে বিশ্লেষণ করে দিতে হবে। তো পণ্ডিতরা বিভিন্নভাবে গবেষণা করে এই গবেষণা থেকে তারা যে প্রাপ্ত তথ্যটা পেয়েছে, সেখানে সুনীতি কুমার, শহীদুল্লাহ, আব্রাহাম গিয়ারসন এদের মন্তব্যগুলো আমরা এখানে লিপিবদ্ধ করব, তাহলে প্রশ্নটার মান অনেক সুন্দর হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনা করছি হুমায়ুন আজাদের বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধ, একটি সৃজনশীল প্রশ্ন। তো সৃজনশীল প্রশ্ন ভালো করবা, অবশ্যই তোমরা বেশ কিছু সৃজনশীল পড়বা, দেখবা যে একটি এমনিতেই হয়ে যাবে। সুপ্রিয় বন্ধুরা, বর্তমান মহামারী করোনার আক্রান্তে আমরা অনেকেই আক্রান্ত হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমরা শুকরিয়া করতে পারি এখন পর্যন্ত আমরা সুস্থ আছি, ভালো আছি। তোমরাও প্রতিনিয়তই আল্লাহর কাছে শুকরিয়া করবা যে এখন পর্যন্ত তো ভালো আছি। নামাজ পড়ার চেষ্টা করব, আমরা প্রতিনিয়তই 5 ওয়াক্ত নামাজ পড়ব। যদি পারি আমরা বাবা মার কাজে একটু সহযোগিতা করব এবং নিয়মিত পড়াশোনাটা করব, তাহলেই আমরা ভালো মানুষ রূপে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারবো। সুপ্রিয় বন্ধুরা, আজকের ক্লাস এখানেই শেষ করব। আজ আর নয়, আগামীতে আবারও দেখা হবে। এ দেখাই শেষ দেখা নয়, আবার দেখা হবে কোনো ক্লাস নিয়ে কোনো এক সপ্তাহে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।